কি খবর প্রত্যেকের? হ্যাঁ, ওয়েলকাম প্রত্যেককে, গুড আফটারনুন। হ্যাঁ, আমি চ্যাটটা প্রাইভেট করি ভাই। গুড আফটারনুন না, সরি, গুড নুন। চলো, ভোটার প্রবলেম করে ফেলেছি। ঠিক আছে, ভোটার প্রবলেমের হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক আজকে করব। 3খানা হোমওয়ার্ক ছিল, 3টে হোমওয়ার্ক আজকে করব। এবং তার সাথে আমরা হ্যাঁ, রেশিওর শীটে ভোটার প্রবলেম থাকারও কথা নয়, এটা পার্সেন্টেজ। যতটুকু দরকার আমি স্ক্রিনশট মেরে পিডিএফ আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, এটা পার্সেন্টেজেতে থাকবে। তো চলো, এইবার আমরা হোমওয়ার্ক করব। হোমওয়ার্কের আগে আমরা একটু পার্সেন্টেজের কিছু রিভিশন, প্রফিট লসের কিছু গল্প আমরা শেষ করে নিই, দেন উই উইল গো টু দা হোমওয়ার্ক। ওকে ভাই আমার? চলো, ফার্স্টে চলো আমরা প্রফিট অ্যান্ড লসের কিছু গল্প করি। প্রফিট অ্যান্ড লসের কিছু গল্প আগে আমরা করে নিই, তারপরে আমরা জাম্প করছি হচ্ছে আমাদের পার্সেন্টেজে, দেন আমাদের হোমওয়ার্কে। ওকে, চলো দেখা যাক। হ্যাঁ, অনন্যা বুঝিয়ে দেবো আজকে ক্লাসের পরে। আমি ইচ অ্যান্ড এভরিথিং সবার ডাউট ক্লিয়ার করে দেবো, কোনো চাপ নেই। চাপ নেবে না জীবনে কখনো, বুঝতে পারছো তো? চাপ নিলেই দেখবে শেষ। চলো, ফার্স্ট আজকে অঙ্ক স্টার্ট করার আগে যে কনসেপ্টটা আমরা বুঝবো সেটাকে বলা হয় নো প্রফিট নো লস। নো প্রফিট নো লস। আগে আমরা নো প্রফিট নো লসটা একটু বুঝে নি। প্রফিট অ্যান্ড লসের গল্প, যে স্যার নো প্রফিট নো লস মানে কি, নো প্রফিট নো লস কিভাবে হচ্ছে, কি গল্প, ইচ অ্যান্ড এভরিথিং আমরা একটু ভালো করে বুঝে নিই, তারপরে আমরা শুরু করি। ঠিক আছে, তো চলো, যে জিনিসটা আজকে আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে নো প্রফিট নো লস। ভালো করে বোঝার চেষ্টা করো ভাই আমার। আজকে ধরো আমি একটা কিছু 100 টাকায় কিনলাম। ধরো দুটো জিনিস, একটা জিনিস আমি 100 টাকায় কিনেছি এবং আর একটা জিনিসও আমি 200 টাকায় কিনেছি। একটা জিনিস আমি 100 টাকায় কিনেছি, আর একটা জিনিস আমি 200 টাকায় কিনেছি। ঠিক আছে, আমি যদি দুটো জিনিসই প্রফিটে বিক্রি করি, আমি যদি দুটো জিনিসই প্রফিটে বিক্রি করি, তাহলে আমার কি হবে গো, প্রফিট না লস? যদি আমি দুটো জিনিসই প্রফিটে বিক্রি করি, আমার কি হবে ভাই আমার, প্রফিট না লস? একদম প্রফিট হবে, কারণ আমি দুটো জিনিসই তো প্রফিটে বিক্রি করেছি, সুতরাং আমার প্রফিট হবে ভাই আমার। তোমরা বলবে হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি ধরো এবার 100 টাকা দিয়ে একটা কিনেছি, 200 টাকা দিয়ে একটা কিনেছি। ঠিক আছে, এই দুটো জিনিসই যদি আমি লসে বিক্রি করি, এই দুটো জিনিসই যদি আমি লসে বিক্রি করি, আমার এবার কি হবে, প্রফিট না লস? দুটো জিনিসই যদি আমি লসে বিক্রি করি, তাহলে আমার কি হবে, প্রফিট না লস? তোমরা বলবে স্যার যদি আপনি দুটো জিনিসই লসে বিক্রি করেন, তাহলে তো স্যার খুব স্বাভাবিকভাবে আপনার লস হবে। আমি বলবো ওকে ভাই, আমাদের খুব স্বাভাবিকভাবে লস হবে। তো চলো, বোঝা গেল আমাদের হয়ে যাচ্ছে লস। এবার ধরো আমি একটা জিনিস প্রফিটে বিক্রি করেছি, আর একটা জিনিস লসে বিক্রি করেছি। এবার কি হবে, আমি এবার একটা জিনিস প্রফিটে বিক্রি করেছি, একটা জিনিস লসে বিক্রি করেছি। अब हमारा क्या होगा? এবার দেখো,
এই যে জিনিসটা হচ্ছে, এইটার কেসটা কি হবে দেখো, দু রকমের কেস হতে পারে। দেখো দেখো তো ভাই, আমি প্রথমটা 100 টাকায় কিনে ধরো 170 টাকায় বেচেছি, দ্বিতীয়টা ধরো আমি 200 টাকায় কিনে 190 টাকায় বেচেছি। ঠিক আছে, ঠিক আছে। দেখো প্রথমটা তো আমি প্রফিটে বিক্রি করেছি, 100 টাকায় কিনে 170 টাকায় বেচেছি। পরেরটা আমি কিসে বিক্রি করেছি? লসে বিক্রি করেছি, 200 টাকায় কিনে 190 টাকায় বেচেছি। রাইট ভাই? এবার দেখো তো ভাই, আমার মোট ক্রয় মূল্য কত? তোমরা বলছো যে স্যার আপনার মোট ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। আমি বলছি একদম ঠিক, আমার মোট ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। আমার মোট বিক্রয় মূল্য কত হচ্ছে? তোমরা বলবে যে স্যার আপনার মোট বিক্রয় মূল্য হচ্ছে 360 টাকা। আমি বলবো ওকে ভাই, আমাদের মোট বিক্রয় মূল্য হচ্ছে 360 টাকা। এবার আমাকে একটা কথা বলো, প্রফিট মানে কি? কস্ট প্রাইসের থেকে আমার সেলিং প্রাইস বেশি হবে, এটা মানেই তো প্রফিট। কস্ট প্রাইসের থেকে আমার সেলিং প্রাইস বেশি হবে, এটা মানেই প্রফিট। তাহলে ভাই আমার দেখো, কস্ট প্রাইস 300 টাকা, সেলিং প্রাইস 360 টাকা, আমার তাহলে মোটের ওপর কি হচ্ছে? মোটের ওপর প্রফিট হচ্ছে। তোমরা বলছো হ্যাঁ স্যার। এটা হলো কেস নাম্বার 1। নাও কাম টু কেস নাম্বার 2। ধরো আমি 100 টাকা দিয়ে যেটা কিনেছি সেটা 120 টাকায় বিক্রি করেছি। ঠিক আছে, 100 টাকা দিয়ে যেটা কিনেছি সেটা 120 টাকায় বিক্রি করেছি। ঠিক আছে, 200 টাকা দিয়ে যেটা কিনেছি সেটা 110 টাকায় বিক্রি করেছি। 200 টাকা দিয়ে যেটা কিনেছি সেটা 110 টাকায় বিক্রি করেছি। এবার বোঝো, প্রথমটা দেখো আমি প্রফিটে বেচেছি, তো প্রথমটা তো আমি প্রফিটে বেচেছি, 100 টাকায় কিনে 120 টাকাতে প্রথম টাকাটা আমি প্রফিটে বিক্রি করেছি। ঠিক আছে, পরেরটা দেখো আমার 200 টাকায়টা 110 টাকায়, তাহলে পরেরটা আমি লসে বিক্রি করেছি। তাহলে ভাই একটা জিনিস দেখো তো, আমার টোটাল ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা আর টোটাল বিক্রয় মূল্য কত? 230 টাকা। আচ্ছা ভাই, আমার মোট ক্রয় মূল্যর থেকে আমার মোট বিক্রয় মূল্য মানে কম হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার ওভারঅল কি হয়ে যাচ্ছে? লস হয়ে যাচ্ছে না? অর্থাৎ এইখান থেকে আমি কি বুঝলাম? আমি যদি দুটো জিনিসের মধ্যে একটা প্রফিটে আর একটা লসে বিক্রি করি, তাহলে ডিপেন্ড করছে যে কোনটার মান বেশি। দেখো আমি প্রথম ক্ষেত্রে প্রথমটা 70 টাকা প্রফিটে বিক্রি করেছি, পরেরটা 10 টাকা লসে বিক্রি করেছি। প্রথমটা 70 টাকা প্রফিটে বিক্রি করেছি, পরেরটা 10 টাকা লসে বিক্রি করেছি। তোমাদের সৌম্য ম্যাম আমাকে প্রসাদ দিয়ে গেলেন। ঠিক আছে, এই তুমি নিপা আমার সাথে একটু কথা বলে নিও। হ্যাঁ, 10 টাকা লসে বিক্রি করেছি। অর্থাৎ খেয়াল করে দেখো, আমার প্রসাদের পরিমাণটা অনেক বেশি, তাই না? আমার প্রসাদের পরিমাণ কেন বলছি, মাই গড, আমার লাভের পরিমাণটা অনেক বেশি, সেই জন্য দেখো মোটের ওপর আমার লাভ হয়ে গেছে। ঠিক, পরেরটার ক্ষেত্রে দেখো, আমি প্রথমটা 20 টাকা প্রফিটে বিক্রি করেছি, পরেরটা 90 টাকা লসে বিক্রি করেছি। প্রথমটা 20 টাকা প্রফিটে বিক্রি করেছি, পরেরটা 90 টাকা লসে বিক্রি করেছি। এই জন্য দেখো, যেহেতু আমার লসের পরিমাণ বেশি, যেহেতু আমার লসের পরিমাণ বেশি, সেই জন্য দেখো আমার ওভারঅলে লস হয়ে গেছে। এখন গল্পটা হচ্ছে যে আমি যদি তোমাকে বলি যে কখন আমার দুটো ইকুয়াল হবে, কি হবে গো? দেখো সিম্পল একটা ব্যাপার, দেখো আমার আজকে যদি কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বেশি হয়, কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের থেকে বেশি হয় তাহলে আমরা বলি লস, আর যদি কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের থেকে কম হয় তখন আমরা বলি প্রফিট। আমি তোমাকে কি বলছি? নো প্রফিট নো লস। না আমার প্রফিট হবে না আমার লস হবে। ভালো করে বোঝো, না আমার প্রফিট হবে না আমার লস হবে। তাহলে প্রফিট হতে গেলে কম হতে হবে, লেস দেন, লস হতে গেলে গ্রেটার দেন হতে হবে। যদি আমার কোনোটাই না হয়, যে দাম দিয়ে কিনেছি আমি সেই দামেই যদি বেচে দিই, তাহলে দেখো না আমার প্রফিট হচ্ছে কারণ আমি বেশি দামে বিক্রি করিনি, না আমার লস হচ্ছে কেন আমি কম দামে বিক্রি করিনি।
অর্থাৎ আমি যদি দুটো সমান দামে বেচি তাহলেই আমার নো প্রফিট নো লস হয়ে যাচ্ছে, তাই না? যদি আমার কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস পরস্পর সমান হয়ে যায় তাহলেই আমার নো প্রফিট নো লস হয়ে যাচ্ছে। এই অবধি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি? এই অবধি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি যে নো প্রফিট নো লস হওয়ার মানে কি, আমার যেটা কস্ট প্রাইস সেটাই আমার সেলিং প্রাইস হতে হবে, ঠিক? এইবার দেখো ভাই, খুব সিম্পল একটা জিনিস দেখো, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কস্ট প্রাইস আর সেলিং প্রাইস ইকুয়াল হলে আমার নো প্রফিট নো লস হবে, এটা হচ্ছে আমার মেইন কনসেপ্ট। অর্থাৎ এবার আমাকে একটা কথা বলো, একদম দেখো আমরা ধাপে ধাপে শিখবো, একটা একটা স্টেপ করে শিখবো। এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, ধরো 100 টাকা দিয়ে আমি কিছু একটা কিনেছি, 200 টাকা দিয়ে আমি কিছু একটা কিনেছি, ঠিক আছে? 100 টাকা দিয়ে আমি কিছু একটা কিনেছি, 200 টাকা দিয়ে আমি কিছু একটা কিনেছি, ঠিক আছে? প্রথম জিনিসটা ধরে নাও আমি 50 টাকা লাভে বিক্রি করেছি, 50 টাকা প্রফিটে বিক্রি করেছি, তাহলে প্রথমটার ক্রয় মূল্য আমার কত হয়ে যাচ্ছে? 150, ঠিক? এটা তো কারো কোনো প্রবলেম নেই। 100 টাকা দিয়ে কিনেছি, আমি 50 টাকা লাভে বিক্রি করেছি, তাহলে আমার কত হয়ে যাচ্ছে? 150। ভাই আমার, আমাকে একটা কথা বলো, আমার মোট কস্ট প্রাইস তো 300 টাকা, মোট কস্ট প্রাইস আমার কত ভাই? আমার 300 টাকা। তোমরা বলবে হ্যাঁ স্যার, মোট কস্ট প্রাইস যদি আমার 300 টাকা হয়, আমাকে একটা কথা বলো তো ভাই, নো প্রফিট নো লস করতে গেলে আমরা এক্ষুনি কি দেখলাম? কস্ট প্রাইসের সাথে সেলিং প্রাইসটা ইকুয়াল করতে হয় না? এক্ষুনি দেখলাম। নো প্রফিট নো লস করতে গেলে আমরা এক্ষুনি কি দেখলাম? কস্ট প্রাইসের সাথে সেলিং প্রাইসটা ইকুয়াল করতে হয় না? তাহলে আমার যদি মোট কস্ট প্রাইস 300 টাকা হয়, আমার এখানে মোট সেলিং প্রাইসও 300 টাকা হতে হবে না ভাই আমার? তোমরা বলছো হ্যাঁ স্যার, মোট সেলিং প্রাইস 300 টাকা হতে হবে। এই লাইনটা অবধি প্রত্যেকে বুঝতে পেরেছো? এই লাইনটা অবধি প্রত্যেকে বুঝতে পেরেছো? তোমরা বলছো হ্যাঁ স্যার। এবার দেখো তো ভাই আমার, আমার অলরেডি প্রথমটার বিক্রয় মূল্য 150 হয়ে গেছে, আমার অলরেডি প্রথমটার বিক্রয় মূল্য 150 হয়ে গেছে, তাহলে পরেরটার বিক্রয় মূল্য কত হলে দুটো যোগ করলে আমার 300 আসবে? তুমি বলবে যে স্যার অলরেডি তো 150 আছে, আপনি যদি এখানে 150 লেখেন তাহলে 150 আর 150 যোগ করলে আমার 300 আসছে, তাহলে 150 আর 150 যোগ করলে আমার 300 আসছে। তাহলে খেয়াল করো কি হলো, আমার ক্রয় মূল্য 200 টাকা, বিক্রয় মূল্য 150 টাকা, তাহলে এই পুরো ট্রানজাকশনে আমার কি হয়ে গেল ভাই? তোমরা বলবে যে স্যার এই পুরো ট্রানজাকশনে আপনার 50 টাকা লস হচ্ছে, আপনার 50 টাকা লস হচ্ছে, আপনার 50 টাকা লস হচ্ছে। এবার আমার সোনামনা ঘুচুমুচুর দল, তোমরা এবার ফেলুদা বা মিতিন মাসি হয়ে এর মধ্যে একটা মিল খুঁজতে পারবে? কেসটার মধ্যে কি মিল আছে গো? ফ্যান্টাস্টিক অনন্যা, ভেরি গুড, একদম ঠিক। শুভজিৎ, ভেরি গুড, একদম ঠিক। মিলটা কি আছে ভাই আমার? যত টাকা প্রফিটে বিক্রি করছি তত টাকাই লসে বিক্রি হচ্ছে, যত টাকা প্রফিটে বিক্রি করছি তত টাকাই লসে বিক্রি করতে হচ্ছে। দেখো আমার প্রফিটের পরিমাণ যা এবং লসের পরিমাণ যা সেটা পরস্পর সমান। সুতরাং আমরা কি বুঝলাম? এখান থেকে আমাদের এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, আমরা কি বুঝলাম? দেখো আমাদের না এই দুটো জিনিস দিয়ে নো প্রফিট নো লসের গল্প দেয়া থাকবে। আমরা সেখানে কি বুঝলাম? আমরা সেখানে বুঝলাম যে যদি ক্রয় মূল্য আলাদা হয়, সিপি যদি আলাদা হয়, দেখো আমাদের সিপি আলাদা, একটার দাম 100, একটার দাম 200, সিপি আলাদা হলে নো প্রফিট নো লস হতে গেলে, নো প্রফিট নো লস হতে গেলে আমাদের মেন গল্পটা কি হয়ে যায় ভাই আমার? আমাদের মেন গল্পটা হয়ে যায়
প্রফিট অ্যামাউন্ট সেটা আমার সমান হয়ে যায় কার সাথে? লস অ্যামাউন্টের সাথে। প্রফিট অ্যামাউন্ট সেটা আমার সমান হয়ে যায় কার সাথে? লস অ্যামাউন্টের সাথে। বোঝাতে পারলাম? যদি আমাদের কস্ট প্রাইস আলাদা হয়, দেখো একটা 100 আছে একটা 200 আছে, তাহলে নো প্রফিট নো লস হতে গেলে আমাকে কি করতে হবে? প্রফিট অ্যামাউন্ট এবং লস অ্যামাউন্ট পরস্পর সমান করতে হবে। ঠিক আছে? এবার এই যে ফার্স্ট লাইনটা আমি এখানে লিখেছি, তোমাদের কয়েকজনের এই ফার্স্ট লাইনটা দেখে মনে হবে যে স্যার সিপি সেম হলে কি হবে? আপনি লিখে দিয়েছেন সিপি আলাদা হলে প্রফিট অ্যামাউন্ট আর লস অ্যামাউন্ট পরস্পর সমান হবে। যদি আবার এখানে সিপি যদি সেম হয় তখন কি হবে স্যার? চলো সেটা এবার আমরা একটু দেখে নিই। যদি আমার এখানে সিপিটা সেম হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি আমার এখানে সিপিটা সেম হয় তখন আমাদের কি আসছে গো ভাই? আমার দেখো সিপি সেম মানে কি ভাই? আমি দুটোই আমি ধরে নাও 100 টাকায় কিনেছি, প্রথমটাও আমি 100 টাকায় কিনেছি, পরেরটাও আমি 100 টাকায় কিনেছি। এবার আমি যদি এটা 50 টাকা প্রফিটে বিক্রি করি, তার মানে আমার 150 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আমার টোটাল ক্রয় মূল্য কত? 200 টাকা। নো প্রফিট নো লস হতে গেলে টোটাল বিক্রয় মূল্য আমার 200 টাকা হতে হবে। এই অবধি কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। টোটাল বিক্রয় মূল্য আমার যদি হয় তাহলে সেটাও আমার 200 টাকা হতে হবে। এখন প্রবলেমটা হচ্ছে, দেখো অলরেডি একটা 150 টাকায় বিক্রি করে ফেলেছি, তাহলে এইটার দাম আমার 50 টাকা হতে বাধ্য। সুতরাং দেখো এখানেও আমার 50 টাকা লসে বিক্রি করতে হচ্ছে। 50 টাকা আমার কি হচ্ছে? লসে বিক্রি করতে হচ্ছে। আমাকে এবার একটা কথা বলো তো ভাই, 100 টাকার মধ্যে 50 টাকা প্রফিটে যদি বিক্রি করি তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ কত? ফিফটি পার্সেন্ট, তাই তো? 50% একদম। আর 100 টাকার উপর যদি 50% লসে বিক্রি করি, লস পার্সেন্টেজ কত? 50%। লসও আমার 50%। সুতরাং এইখানে এবার মজাটা দেখতে পেলে, প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ পরস্পর সমান। সুতরাং সিপি যদি সেম হয়, সিপি সেম হলে আমাদের নো প্রফিট নো লসের কন্ডিশন কি আসছে? প্রফিট পার্সেন্টেজ এবং লস পার্সেন্টেজ পরস্পর সমান। প্রফিট পার্সেন্টেজ এবং লস পার্সেন্টেজ পরস্পর সমান। ঠিক আছে? সিপি সেম হলে সেম হবে না ভাই, তুমি বার করে দেখে নাও, সেম হবে না। সিপি একমাত্র সমান হলে তখনই সমান, অনিলাভ। কোশ্চেন কিভাবে আসবে এবং আমরা অ্যান্সার কি করে করব? এসএসসি তে একটা প্রশ্ন এসেছিল, সেটা ছিল এরকম যে একটা লোক দুটো জিনিস সেম দামে কিনেছে, ঠিক আছে? একটা 15% প্রফিটে সেল করেছে, একটা 15 না 25 ছিল আমার খেয়াল নেই, 15% প্রফিটে সেল করেছে। অপরটি কততে সেল করলে আমার নো প্রফিট নো লস হবে? অপরটি কত পার্সেন্ট, এটা কততে না কত পার্সেন্ট লসে সেল করলে, কত পার্সেন্ট লসে সেল করলে আমার নো প্রফিট নো লস হবে, এই ছিল হচ্ছে অঙ্কটা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে ভাই? আমাদের অ্যান্সার হবে হচ্ছে এইটা, যে আমাদের একটা জিনিস এখানে বলে দেওয়া আছে যে দুটো জিনিস সেম দামে কিনেছে মানে আমার কস্ট প্রাইস দুটো সেম দামে কিনেছে মানে আমার কস্ট প্রাইস দুটো সেম, রাইট?
সেম দামে যদি কিনে আমার কস্ট প্রাইস সেম হয়, তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ যেটা হবে, লস পার্সেন্টেজও সেটা হবে। আমরা ডাইরেক্ট অ্যান্সার করতে পারবো যে ভাই আমাকে কত পার্সেন্ট লসে বিক্রি করতে হবে, 15% লসে বিক্রি করতে হবে। ডাইরেক্ট অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এটা খেয়াল রেখো। তাহলে সিপি যদি আলাদা থাকে তখন আমরা কোন মেথডে করব, প্রফিট অ্যামাউন্ট এবং লস অ্যামাউন্ট মেথডে করব। তখন আমরা প্রফিট অ্যামাউন্টকে সমান করে লস অ্যামাউন্টের সাথে সমান করব। আর যদি আমাদের পার্সেন্টেজ দেয়া থাকে, সিপি সমান দিয়ে যদি পার্সেন্টেজ দেয়া থাকে, তাহলে ওর থেকে তো লাভবান আমরা কোনো কিছুতে হব না, আমরা ডাইরেক্ট অ্যান্সার করতে পারবো যে ভাই প্রফিট পার্সেন্টেজ এবং লস পার্সেন্টেজ পরস্পর সমান হবে। ঠিক আছে, যে অঙ্কটা যেরকম ভাবে দেবে আমরা সেভাবে অ্যাপ্লাই করব ডাইরেক্ট। ওকে, চলো এবার তাহলে আমরা কয়েকটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক প্র্যাকটিস করে দেন আমরা পার্সেন্টেজে যাই, দেন আমরা হোমওয়ার্ক শেষ করি। ওকে, চলো। ফার্স্ট অঙ্ক, দেখো, একজন লোক একটি জিনিস 16% ক্ষতিতে বিক্রি করে। যদি সে 660 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% লাভ করত। যদি জিনিসটি এত টাকায় বিক্রি করে তাহলে তার শতকরা লাভের পরিমাণ কত? এই যে অঙ্কটা দেখছো, এই অঙ্কটা করার জন্য আমরা একটা সেরা জিনিস আগে শিখে নিই। ঠিক আছে, আমরা একটা সেরা জিনিস আগে শিখে নিই। যে যে অঙ্কগুলো দরকার সুজয় সেটা ধরেই আমি পুরো পিডিএফ আপলোড করে দেবো, পুরো শীটটা তোমাদের করার দরকার নেই, এখানে এসএসসি ব্যাংক একসাথে আছে। চলো দেখা যাক। ধরো তোমাকে কোনো অঙ্ক এরকম ভাবে বলেছে যে কোনো জিনিস 10% লসে সেল করেছে, কোনো জিনিস 10% লসে সেল করেছে, যদি 20 টাকা বেশিতে সেল করতো, 20 টাকা বেশিতে সেল করতো, 20 টাকা বেশিতে যদি সেল করতো তাহলে 30% প্রফিট হতো, 30% প্রফিট হতো। ধরো এরকম গল্প তোমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার এই জিনিসগুলো আমরা কিভাবে করতে চলেছি, ফার্স্টে আমি বেসিকটা বোঝাই, তারপরে আমি ডাইরেক্ট কি করে অ্যান্সার করতে হয় সেটা বলবো। ওকে ভাই আমার, দেখো ভাই, কোন জিনিস 10% লসে বিক্রি করেছে, আমি ফার্স্টে বেসিকটা বোঝাচ্ছি। ঠিক আছে, আমি মনে করলাম আমার জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 100x, আমার জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 100x হলো। এবার ভাই আমার, যদি আমি এটা 10% লসে বিক্রি করি, যদি আমি এটা 10% লসে সেল করি, তাহলে আমার বিক্রয় মূল্য কত আসার কথা? 90x আসার কথা। এইগুলো এখন আর কারো প্রবলেম হওয়ার কথা নয়, পার্সেন্টেজের ক্লাসের পর 90x আসার কথা। এবার বলেছে যদি আমি 20 টাকা বেশিতে বিক্রি করতাম তাহলে আমার 30% প্রফিট হতো। তাহলে ভাই আমার কারেন্ট বিক্রয় মূল্য হচ্ছে আমার কত? 90x। কারেন্ট বিক্রয় মূল্য আমার কত? 90x। বলেছে যদি আমি 20 টাকা বেশিতে বিক্রি করতাম, এবার আমি যদি 20 টাকা বেশিতে বিক্রি করতাম, আমার নিউ সেলিং প্রাইস কত হতো? নিউ সেলিং প্রাইস কত আসতো? 90x প্লাস 20, এটা আসতো তো আমার নিউ সেলিং প্রাইস 90x প্লাস 20। এই সেলিং প্রাইসে বিক্রি করলে কি হতো? আমার 30% প্রফিট হতো।
আমার কি হতো 30% প্রফিট হতো। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এত টাকায় বিক্রি করতাম আমার 30% প্রফিট হতো। এবার দুভাবে বোঝো, আমার কস্ট প্রাইস যদি 100x হয়, যদি আমার এর ওপর 30% প্রফিট হয়, এর ওপর যদি আমার 30% প্রফিট হয়, তাহলে হিসেব মতো আমার বিক্রয় মূল্য কত হওয়ার কথা? 130x না? এটা আমার হিসেব মতো বিক্রয় মূল্য হওয়ার কথা না 130x? এবং আমাকে দেখানো হয়েছে যে আমার নতুন বিক্রয় মূল্য হতে হবে 90x প্লাস 20। তাহলে আমি একদিকে দেখছি আমার বিক্রয় মূল্য হতে হবে 130x, আর একদিকে দেখছি আমার বিক্রয় মূল্য হতে হবে 90x প্লাস 20। তাহলে হিসেব মতো এই দুটো জিনিস আমার সমান হওয়ার কথা, এই দুটো জিনিস আমার সমান হওয়ার কথা। কাটলে কত আসছে? 40x। 40x এর ভ্যালু আমার কত? 20। x এর ভ্যালু আমার কত? হাফ। আমার ক্রয় মূল্য চেয়েছে অর্থাৎ 100x। 100x এর ভ্যালু আমার কত আসবে? 50। তাহলে আমার জিনিসটার ক্রয় মূল্য কত? 50 টাকা। আমার জিনিসটার ক্রয় মূল্য কত? 50 টাকা। এবার এটা চলে গেল বেসিক নিয়ম। এটাই আমরা পরীক্ষার হলে কি করে করব? পরীক্ষার হলে আমরা কোন জিনিসটা খেয়াল রাখবো? দেখো, পরীক্ষার হলে মনে রাখবে, যদি কোনো কিছু a% লসে সেল করেছে, যদি p টাকা বা x টাকা বেশিতে সেল করলে, x টাকা বেশিতে সেল করলে b% প্রফিট হতো। x টাকা বেশিতে সেল করলে b% প্রফিট হতো, যদি এটা দেয়া থাকে যে আমার a% লসে সেল করেছে, x টাকা বেশিতে সেল করলে আমার b% প্রফিট হতো। যদি আমাকে এরকম গল্প দেয়া থাকে, অলওয়েজ খেয়াল রাখবে যে কস্ট প্রাইজের a প্লাস b% এর ভ্যালু আমার x টাকার সাথে সমান হবে। কস্ট প্রাইজের a প্লাস b% এর ভ্যালু আমার সব সময় x টাকার সাথে সমান হবে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। অঙ্কটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। কি বলেছে দেখো অঙ্কটায়, আমাকে অঙ্কটায় বলা আছে যে ফার্স্টে 10% লসে সেল করে, 20 টাকা বেশিতে বিক্রি করলে 30% প্রফিট হতো। তাহলে আমার লস পার্সেন্টেজ 10, প্রফিট পার্সেন্টেজ 30। তাহলে আমরা ডাইরেক্ট কি লিখতে পারবো? সিপির 10 প্লাস 30 মানে 40%। সিপির 10 প্লাস 30 অর্থাৎ 40%, তার ভ্যালু কত? 20। তাহলে সিপি আমার কত চলে আসছে? 20 ইন্টু 100/40। বোঝা গেল? আমরা ক্লিয়ার করতে পারলাম প্রত্যেককে? শর্ট ট্রিকটা বুঝতে পেরেছো সবাই? 40x বিয়োগ করে হলো 140 থেকে 90 বিয়োগ করে 40x হলো। এটার থেকে এই স্টেপ জাম্প যদি এখনো তুমি বুঝতে না পারো ভাই, তাহলে আবার প্রথম থেকে প্রফিট রেশিও থেকে ক্লাস শুরু করো। রেশিও থেকে ক্লাস শুরু করে যোগ বিয়োগটা আবার শেখা শুরু করো। এই স্টেপ জাম্প যদি বুঝতে না পারো তাহলে কি করে হবে? এটা তো কোনো হাতি করা স্টেপ জাম্প নয়। এ কি, এতগুলো ক্লাস হয়ে গেল? আচ্ছা, মনীষা 20/40% ইন্টু 100% কোনটা গো ভাই আমার? 20/40% ইন্টু 100%। আমাকে একটুখানি বলো ভাই, মনীষা কোন জায়গাটা বলছো? আমি আবার বলে দিচ্ছি। ওকে ভাই, আমার 130x অবশ্যই বলবো। দেখো, আমার ক্রয় মূল্য 100 টাকা, যদি 30% প্রফিটে বিক্রি করি আমার তো 130x হচ্ছে। পার্সেন্টেজের গল্প শিখেছি সেটা। ঠিক আছে ভাই আমার, চলো এবার আমরা এই জিনিসটা করার চেষ্টা করি। দেখা যাক সেকেন্ড মেথডটা। এই যে সিপির 40% ইকুয়াল টু 20, তো খেয়াল করার চেষ্টা করো। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে এই সেন্টর মানেই তো 40/100, অর্থাৎ আমার এইটা অ্যাকচুয়ালি আসছে কি? সিপি ইন্টু 40/100, সেটা ইকুয়াল টু 20 দিয়ে এবার থেকে সলভ করে নাও।
ঠিক আছে, চলো এসপির হিসাবে কেমন হবে? এসপির হিসাবে তো আমাদের বলে দেওয়া থাকবে না, এটা এসপির হিসাবে বলে দেওয়া থাকবে না, প্রফিটের সেলিং প্রাইস কস্ট প্রাইসের রেসপেক্টেই বলে দেবে। এসপির হিসাবে বললে যারা দিয়েছে তারাও করতে পারবে না। চলো এবার এটা আমরা বোঝার চেষ্টা করি। একজন লোক কি করেছে, একজন লোক একটা জিনিস 16% ক্ষতিতে বিক্রি করে, যদি সে 660 টাকা বেশিতে বিক্রি করতো 8% লাভ করতো। সে যদি জিনিসটি এত টাকায় বিক্রি করে তাহলে তার শতকরা লাভের পরিমাণ কত হবে? দেখো পুরো অঙ্কটার আমার দুটো পার্ট পেলাম, পুরো অঙ্কটায় আমরা দুটো পার্ট পেলাম। পার্ট নাম্বার 1, একজন লোক একটা জিনিস 16% ক্ষতিতে সেল করে, যদি সে 660 টাকা বেশিতে বিক্রি করতো 8% লাভ হতো। এই হচ্ছে পার্ট নাম্বার 1, এই হচ্ছে আমার কি পার্ট নাম্বার 1। পার্ট নাম্বার 2 কি, যদি জিনিসটি এত টাকায় বিক্রি করে তবে তার শতকরা লাভের পরিমাণ কত, এইটা হচ্ছে আমার পার্ট নাম্বার 2। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। পার্ট নাম্বার 1 এর থেকে আমরা কি পাচ্ছি, যে ভাই আমি এত পার্সেন্ট লসে বিক্রি করেছি, এত পার্সেন্ট লাভ হয়েছে কখন, 660 টাকা যদি বেশিতে বিক্রি হয়। তাহলে আমি কি বলতে পারি না যে সিপির 16 আর 8 24%, সিপির 24%, সেটার ভ্যালু 660, এটা তো আমরা বলতে পারি। সিপির 24%, সেটার ভ্যালু 660, এটা তো আমি বলতে পারি, 16 আর 8 24। তাহলে ভাই আমার সিপির ভ্যালু আমার কত চলে আসছে, 660 বাই 24 ইন্টু 100, কত আসছে গো? 6 দিয়ে কাটছে, 6 দিয়ে কাটছে 4, 4 দিয়ে কাটছে 25, আমার কস্ট প্রাইস কত চলে গেল, 2750। এটা হচ্ছে আমার কস্ট প্রাইস 2750। এবার আমাকে বলেছে যে আমি যদি এই জিনিসটা 3080 টাকায় বিক্রি করি তাহলে আমার কস্ট প্রাইস হচ্ছে 2750, বিক্রয় মূল্য হচ্ছে 3080 টাকা, আমার লাভ কত হচ্ছে 0, 5 আর 3 8, 330 টাকা লাভ। কততে? 2750 টাকায় 330 টাকা লাভ। লাভের হার কত? 0 0 ক্যান্সেল, 11 দিয়ে কাটলে 3, 11 দিয়ে কাটলে 25, 25 দিয়ে কাটলে 4, অ্যান্সার চলে গেল কত? 12%। তাহলে লাভের হার কত? লাভের হার 12%। লাভের হার কত ভাই? লাভের হার 12%। এবার এই অঙ্কটা আরো সোজাভাবে আমরা করতে পারি। কিভাবে আরো সোজাভাবে করতে পারি? ভালো করে বোঝো। দেখো ভাই আমার এই যে লস আর ক্ষতি, এটা তো আমার কস্ট প্রাইসের সাপেক্ষে দেওয়া, তাই তো? এটা আমার কস্ট প্রাইসের সাপেক্ষে দেওয়া। এবার আমাকে একটা কথা বলো, 16 আর 8 মানে তো আমার 24%, তাহলে কস্ট প্রাইসের 24%-এর ভ্যালু আমার কত? 660, রাইট? কস্ট প্রাইসের 24%-এর ভ্যালু আমার কত? 660। তাহলে আমি কি বলতে পারি না এটাকে জাস্ট উল্টে, যে 660 টাকা মানে হচ্ছে কস্ট প্রাইসের 24%, এটা তো আমি বলতে পারি যে 660 টাকা তার ভ্যালু কত? কস্ট প্রাইসের 24%। ঠিক আছে, 1 টাকা মানে কত? 24% বাই 660, ঠিক? 3080 টাকা মানে কত? ইন্টু 3080, অর্থাৎ 3080 টাকা আমার কত আসছে গো? আমরা যদি কাটাকাটি করা শুরু করি, 3 6 18, হাতে আছে 2, 3 দিয়ে কাটছে না, 11 দিয়ে কাটো, 6 11, 11 দিয়ে কাটলে 28, 6 দিয়ে কাটলে 4, 4 8 32, 112%। তার মানে আমি বুঝতে পারলাম কি বুঝতে পারলাম, 3080 টাকা সেটা আমার কস্ট প্রাইসের কত পার্সেন্টের সাথে সমান? 112%-এর সাথে সমান। 3080 টাকা সেটা আমার কত পার্সেন্টের সাথে সমান? 112%-এর সাথে সমান। তো ভাই আমার 112% মানেই আমার 12% প্রফিট না? কস্ট প্রাইস তো আমার সবসময় 100% হয়, 112% মানেই তো আমার 12% প্রফিট। তাহলে দিস ইজ
মেথড নাম্বার 2 যার এগেইনস্টে আমরা অ্যান্সার করতে পারবো 12%, কারণ সিপি কে আমরা সবসময় 100% ধরি, আমরা একদম প্রফিট লসের ফার্স্ট ক্লাসে শিখেছি। ঠিক আছে, একটাই তোমায় কস্ট প্রাইসটা বার করতে হলো, আর একটাই তোমার কস্ট প্রাইসটা বার করতে হলো না, ডাইরেক্ট পার্সেন্টেজ দিয়ে আমরা খেলা করে দিলাম। আমরা পরীক্ষায় এই নিয়মটা ফলো করব, এটা বোঝার জন্য। ঠিক আছে, উই উইল ইউজ দ্য সেকেন্ড মেথড ফর দ্য এক্সামিনেশন। ঠিক আছে, 330 কোথায় পেলে আবার ভাই? এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, তাহলে লাভ কত হয়েছে? দুটো বিয়োগ করে 330। ঠিক আছে ভাই আমার, ঠিক আছে, লাভ হয়েছে 330। চলো নেক্সট। এটা দেখো, সেম টাইপ, সরি সেম জিনিস অন্যরকম টাইপ, সেম জিনিস অন্যরকম টাইপ। এই যে টাইপটা আমরা দেখলাম, এই টাইপটার আমরা চিনবো কি করে? অঙ্ক চেনার একটা গল্প আছে, আমরা অঙ্কটাকে চিনবো কি করে? দেখবে আমরা অঙ্কটাকে চিনবো এইটা দিয়ে, আমার যদি একটা লস পার্সেন্টেজ দেওয়া থাকে, তারপরে আমার আরেকটা প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকবে, এবং বলে দেবে কত টাকা বেশিতে বিক্রি করেছে। এইটা হচ্ছে আমার চেনার নিয়ম, লস পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ এন্ড 660। ফার্স্ট মেথডটা তো ভাই আগেরটাতেই বোঝালাম, রাতুল টুকতে টুকতে বুঝবে না, টুকতে টুকতে বুঝলে আমি আর দ্বিতীয়বার বোঝাবো না, ভালো করে বুঝে নাও। এইটা না বোঝার মতো কিচ্ছু নেই। ফার্স্টেরটা কস্ট প্রাইসের 16 আর 8 24%-এর ভ্যালু হচ্ছে 660, কস্ট প্রাইস এসেছে 2750 টাকা ক্যালকুলেট করে, তাহলে আমার ক্রয় মূল্য 2750, বিক্রয় মূল্য 3080, কত টাকা লাভ হয়েছে তার পার্সেন্টেজ বার করেছি। ঠিক আছে, চলো। কিন্তু পরের অঙ্কটা দেখো কি বলেছে, যে একজন লোক কিছু টাকা দিয়ে একটা জিনিস কেনে, তার 10% লাভে বিক্রি করে, কোনো অসুবিধা নেই যদি জিনিসটি 20% কম টাকায় কিনতো। এখানে কিন্তু লসের কথা বলে দেয়নি, এখানে বলেনি যে আমার লস হচ্ছে, আমাকে কি বলেছে, যদি 20% কম টাকায় কিনতো, অর্থাৎ ক্রয় মূল্য যদি 20% কম হতো এবং 1000 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে 40% লাভ হতো। এখানে কিন্তু আমাকে লসের কথা বলে দেয়নি। তাহলে চলো এই অঙ্কটা আমরা একটু ধরে ধরে করার চেষ্টা করি, বা এই অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ভালো করে বোঝো কি হচ্ছে গল্প, মাথা ঠান্ডা করে বোঝো, একবারে বুঝে যাবে, একদম সোজা জিনিস, মাথা ঠান্ডা করে বুঝবে, যা যা আমি পড়িয়েছি তার মধ্যেই দেয়া হবে, একবারে বুঝে যাবে। একটা জিনিস দেখো, আমি মনে করলাম, দেখো আমি মনে করলাম যে আমার জিনিসটার দাম হচ্ছে 100x, ঠিক আছে, আমি মনে করলাম দিস ইজ মাই কস্ট প্রাইস। ওকে, স্টেপ বাই স্টেপ করবো। দেখো 10% লাভে যদি বিক্রি করা হয়, সেলিং প্রাইস কত আসছে? 110x। 110x। এবার কি বলেছে, যদি জিনিসটি 20% কম দামে কিনতো, যদি জিনিসটি 20% কম দামে কিনতো, ব্যাপারটা বোঝো, আমি জিনিসটা কিনেছি হচ্ছে 110x টাকায়, আমি যদি এই জিনিসটা 20% কম দামে কিনতাম, তাহলে 20% কম দামে কিনছি মানে আমি 80x টাকায় কিনছি না, রাইট? 20% কম দামে কিনছি মানে আমি 80x টাকায় কিনছি, এবং 1000 টাকা বেশিতে বিক্রি করতাম, মানে আমি মালটাকে বিক্রি করেছিলাম হচ্ছে 110x টাকায়, এটাকে আমি বিক্রি করেছিলাম, কিন্তু এখন বলছে যদি আমি এটাকে 1000 টাকা বেশিতে বিক্রি করতাম, তার মানে আমার নতুন বিক্রয় মূল্য কত হওয়ার কথা? এটা ছিল আমার ওল্ড বিক্রয় মূল্য, তার থেকে 1000 টাকা বেশি, এটা হচ্ছে আমার নতুন বিক্রয় মূল্য। ঠিক, তাহলে নাকি আমার 40% লাভ হতো। অর্থাৎ আমি যদি জিনিসটাকে 80x টাকায় কিনে এত টাকায় বিক্রি করি, তাহলে আমার নাকি 40% লাভ হবে। তাহলে আমাকে একটা কথা বলো, কস্ট প্রাইস আমি জানি,
আমাকে যদি 40% লাভে বিক্রি করতে হয়, কত টাকায় বিক্রি করতে হবে? একটা জিনিস দেখে নাও, ধরো হচ্ছে কস্ট প্রাইস ধরে নাও 10, আমাকে যদি 40% লাভে বিক্রি করতে হয়, আমার বিক্রয় মূল্য কত হবে? 10 ইন্টু 140%, না কি গো? এটা তো আমরা শিখেছি। 10 ইন্টু 140%, এটা তো আমরা শিখেছি যে 40% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত। তাহলে এই জিনিসটাকে যদি 40% লাভে বিক্রি করতে হয়, তাহলে 80x ইন্টু 140%, এটা হয়ে যাবে তার বিক্রয় মূল্য, না? 80x ইন্টু 140%, এটা তার বিক্রয় মূল্য হয়ে যাবে না? এবং সেই বিক্রয় মূল্যটা কার সাথে সমান? সেই বিক্রয় মূল্যটা এইটার সাথে সমান। ব্যাস। এত টাকায় ক্রয় মূল্য, এত টাকায় বিক্রি করলে 40% লাভ হয়। আমি মালটাকে সাজালাম, দেখো, এত টাকা হচ্ছে ক্রয় মূল্য, 40% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হওয়ার কথা 80x ইন্টু 140%, এটা হওয়ার কথা আমার বিক্রয় মূল্য। এদিকে বিক্রয় মূল্য আমাকে দিয়েই দিয়েছে 100x প্লাস 1000, তাহলে এই দুটো আমার পরস্পর সমান। নাও সলভ করো তাহলে এবার। 80x ইন্টু 140/100, সেটার ভ্যালু আমার কত চলে আসছে? 110x প্লাস 1000। ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট। 4 8 32, সাথে আছে 3, 112x। 112x ইকুয়াল টু 110x প্লাস 1000। তার মানে আমার 2x এর ভ্যালু কত চলে গেল? 1000। x এর ভ্যালু কত চলে গেল? 500। আমাকে কি জিজ্ঞেস করেছে? আগের বিক্রয় মূল্য কত। আমাকে জিজ্ঞেস করেছে আমার প্রিভিয়াস বিক্রয় মূল্য। প্রিভিয়াস বিক্রয় মূল্য আমার কত ছিল? 110x। তাহলে x এর ভ্যালু যদি 500 হয়, 110x এর ভ্যালু আমার কত হবে? ইন্টু 110, 15 তোমার 55,000। ঠিক আছে? আগের ক্রয় মূল্য জিজ্ঞেস করলে আমার 50,000 আসতো, বাট বিক্রয় মূল্য চেয়েছে। ঠিক আছে, এইবার তোমরা একটা ছোট্ট জিনিস দেখবে, তোমরা যদি রেগুলার অঙ্ক প্র্যাকটিস করতে করতে থাকো এবং যা যা আমি বলেছি সেইগুলো যদি করতে করতে থাকো, এই অঙ্কটার কোন জায়গাটায় তোমরা ফলো করবে জানো? আমি সবসময় কি বলি, যখনই কোনো অঙ্ক দেখবে, অলওয়েজ তার লাস্ট লাইন দেখবে এবং ডেটাটা চেক করবে। আমরা না সবসময় দেখবো যে কতটা অসভ্যতাম করে অঙ্ক করতে পারি। অসভ্যতাম মানে কি? কম খেটে। ভেরি গুড বর্ষা, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। দেখো, আমাকে কি চেয়েছে? জিনিসটার আগের বিক্রয় মূল্য, প্রিভিয়াস বিক্রয় মূল্য, রাইট? আমি যদি 10% লাভে কোনো জিনিস বিক্রি করি, তার মানে আমার বিক্রয় মূল্য হওয়ার কথা কত? 110%। আমার বিক্রয় মূল্য কত হওয়ার কথা? 110%। এবং আমাকে এই 110% এর ভ্যালু চেয়েছে। 110% মানে কি? 11 মাল্টিপল না? 110% মানে কি? 11 মাল্টিপল না? তাহলে অ্যান্সার আমার কি আসবে? অ্যান্সার আমার 11 মাল্টিপল আসতে বাধ্য। 11 মাল্টিপল কোথায় আছে? একমাত্র অপশন এতে। চলো অ্যান্সার ডান। রেল, এসএসসি দুটোতেই অঙ্কটা এসেছিল সেম ডেটা দিয়ে। বুঝা গেল? ঠিক আছে, এইবার তোমরা একদম মানে মানে একদম বিচ্ছিরি লেভেলের, একদম নিম্ন মানের, মানে বিচ্ছিরি ওই কোশ্চেনটা করো না যে স্যার যদি দুটোতেই 11 মাল্টিপল থাকতো তখন আমরা কি করতাম। তোমার স্বাভাবিক বুদ্ধি কি বলে? মানুষের যদি স্বাভাবিক বুদ্ধি থাকে তাহলেই বুঝতে পারবে যে আমি বেসিকটা কেন শেখালাম। এইটা আমরা কেন শেখালাম? যদি আমরা অপশন টেস্ট ফেল করি তাহলে। অপশন টেস্টে হয়ে গেলে হয়ে যাবে, যদি না থাকে তখন আমরা এভাবে করব। ঠিক আছে, চলো নেক্সট। ওকে, টাইপ 3। টাইপ 3, দেখো, একজন লোক এত টাকায় বিক্রি করে যা ক্ষতি হয়, এত টাকায় বিক্রি করলে যা লাভ হয় তার সমান। এটা হচ্ছে আজকে প্রফিট অ্যান্ড লসের লাস্ট নিয়ম। এটা হচ্ছে আজকে প্রফিট অ্যান্ড লসের লাস্ট নিয়ম বা লাস্ট টাইপ। এরপর আমরা পার্সেন্টেজে ঢুকবো। ঠিক আছে, দেখো ভাই আমার,
যদি আমাদের কস্ট যত টাকা লাভ এবং তত টাকাই ক্ষতি দিয়ে দেয়, কি বললাম, যদি আমাদের ধরো আমাকে বলে দিয়েছে এ টাকায় সেল করে যত লাভ হয়, বি টাকায় সেল করে তত ক্ষতি হয়। এ টাকায় সেল করে যত লাভ হয়, বি টাকায় সেল করে তত ক্ষতি হয়। যদি আমাকে এইটা দিয়ে দেয় যে একটা পার্টিকুলার টাকায় সেল করে আমার যত লাভ হচ্ছে, আর একটা টাকায় সেল করে আমার তত ক্ষতি হচ্ছে, যদি এইটা দিয়ে দেয়, দুটোর লাভ এবং ক্ষতির পরিমাণ যদি সমান দিয়ে দেয়, তাহলে খেয়াল রাখবে জিনিসটার কস্ট প্রাইস চলে আসে দুটো বিক্রয় মূল্যের গড়। জিনিসটার কস্ট প্রাইস চলে আসে দুটো বিক্রয় মূল্যের গড়। ঠিক আছে? যেমন দেখো, একটা লোক এত টাকায় বিক্রি করে যা ক্ষতি হয়, এত টাকায় বিক্রি করলে যা লাভ হয় তার সাথে সমান। অর্থাৎ আমার ক্ষতি এবং লাভের পরিমাণ সমান না? দুটো বিক্রয় মূল্য দেওয়া আছে, এটাই বিক্রি করলে যা লস হয়, এটাই বিক্রি করলে যা লাভ হয় তার সাথে সমান। আমার যদি এইটা দিয়ে দেওয়া থাকে, আমরা এক্ষুনি কি দেখলাম যে কস্ট প্রাইস আমার কি চলে আসে, দুটোর গড়। কত আসবে ভাই আমার? 8, 9 আর 2 11, খাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 5 13 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 0 9 দুগুণে 18। দিস ইজ মাই কস্ট প্রাইস। এবার আমাকে কি বলেছে, এত পার্সেন্ট লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে এইটা এবার তোমরা ইজিলি বার করে নিতে পারবে। এটা আর এই বয়স্ক লোকটাকে দিয়ে খাটিও না, নিজে করে নিও। ঠিক আছে? হ্যাঁ আসবে গণেশ। ঠিক আছে, চলো। এই গেল আমাদের প্রফিট অ্যান্ড লসের কিছু গল্প। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্সেন্টেজ। চলো একদম সোজা টাইপটা আগে করি। ফ্রুট প্রবলেম হয়ে গেছে, কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন তো আজে বাজে জিনিস, পাস মার্ক প্রবলেম। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে পাস মার্ক প্রবলেম। ঠিক, তোমরা যদি নর্মাল বাংলা ভাষা জানো তাহলে আমরা পাস মার্ক প্রবলেম ইজিলি করতে পারবো। নর্মাল বাংলা বা ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। বোঝা গেল? এইবার গল্পটা হচ্ছে কি, দেখো আমি তোমাকে বললাম যে ধরো কোনো একটা পরীক্ষার পাস মার্ক হচ্ছে 30। ঠিক আছে? কোনো একটা পরীক্ষার পাস মার্ক হচ্ছে 30। আমি তোমাকে বললাম যে আমি 10-এর জন্য ফেল করেছি, আমি 10-এর জন্য ফেল করেছি। ইংরেজিতে লেখা থাকলে কি হবে? ইংরেজিতে লেখা থাকলে হয়ে যাবে failed by 10 marks, failed by 10 marks। তাহলে আমার প্রাপ্ত নম্বর কত গো? আমি যদি 10-এর জন্য তোমার ফেল করি, আমার প্রাপ্ত নাম্বার কত? একদম 30 হচ্ছে আমার টোটাল পাস মার্ক। সব জায়গায় টাকার চিহ্ন দিয়ে দিচ্ছি। 30 হচ্ছে আমার পাস মার্ক, দিস ইজ মাই পাস মার্ক। আমি যদি 10-এর জন্য ফেল করি, তার মানে কি 10-এর জন্য ফেল করেছি। আমরা অনেক সময় বলি না যে 5 নাম্বারের জন্য কাট অফ ক্লিয়ার হয়নি, 2 নাম্বারের জন্য কাট অফ ক্লিয়ার হয়নি। তার মানে কি যত পেলে আমি পাস করতাম তার থেকে আমি 5 বা 2 কম পেয়েছি, তাই তো? যত পেলে আমি পাস করতাম তার থেকে আমি 5 বা 2 কম পেয়েছি, এটার জন্যই আমি পাস করতে পারিনি। অর্থাৎ 10-এর জন্য ফেল করেছি মানে আমার প্রাপ্ত নাম্বারের থেকে 10 কম পেয়েছি, তাহলে আমি কত পেয়েছি? 20। ঠিক,
একই রকম ভাবে যদি আমি তোমাকে বলি যে আমি 5-এর জন্য পাস করেছি, 5-এর জন্য পাস করেছি, আর 5-এর জন্য পাস করেছি মানে কি 5/5 মার্কস, 5/5 মার্কস, তাহলে আমার মার্কস কত গো? আমরা অনেক সময় বলি না ভাই ইস একটুর জন্য পাস করে গেলাম, ভাই 1 নম্বরের জন্য পাস করে গেলাম, 2 নম্বরের জন্য পাস করে গেলাম। আমি ফিজিক্সে একদম ভালো ছিলাম না, ঠিক আছে? গ্র্যাজুয়েশনে যখন আমি ম্যাথ অনার্সে আছি তখন মিশনে, তখন আমাদের ফিজিক্স পাসে ছিল, সেকেন্ড ইয়ার 4th সেমিস্টার, আমাদের তখন 3 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতো অনার্স থাকলে। বিভৎস খারাপ অবস্থা আমার ফিজিক্সের, আমি কিচ্ছু পারতাম না ফিজিক্স, আমি প্রচন্ড মানে বিরক্ত লাগতো আমার ফিজিক্সকে, এক্স এর থেকেও বেশি বিরক্ত লাগতো। আমি 5 নাম্বারের জন্য পাস করেছিলাম, ফ্যাক্ট এটা। প্র্যাকটিক্যাল আমি খুব ভালো করতাম, থিওরির কথা বলছি। 50-এ পরীক্ষা, 20-তে পাস ছিল আমাদের, ঠিক আছে, 40%-এ পাস ছিল। 5 নাম্বারের জন্য পাস করেছিলাম 25, বুঝা গেল? সেম জিনিস। আমি গ্রাজুয়েট হয়েছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, তাহলে ভাই আমার 5-এর জন্য যদি পাস করি আমি কত পেয়েছি 35। এই দুটো জিনিস যদি বুঝতে পারো, 5 মার্ক প্রবলেমে আর কিচ্ছু নেই, 5 মার্ক প্রবলেমে আর কিচ্ছু নেই। দেখো আমাকে এবার অঙ্কটা কি বলেছে, 35% ইজ দ্য পাসিং মার্ক, ঠিক আছে? A student gets 200 marks yet failed by 24 marks, মানে কি একটা ছেলে 200 পেয়েছে, পেয়ে 24-এর জন্য ফেল করেছে, অর্থাৎ তার প্রাপ্ত নাম্বার কত? 200 পেয়েছে কিন্তু 24-এর জন্য ফেল করে গেছে, তার মানে তার প্রাপ্ত নাম্বার কত ভাই? যদি ও আরো 24 পেত তাহলে সে পাস করতো, তাই তো? যদি সে আরো 24 পেত তাহলে পাস করতো। 200 পেয়েছে, 24-এর জন্য ফেল করেছে, মানে 224 পেলে সে পাস করে যেত। দিস ইজ দ্য পাসিং মার্ক, দিস ইজ দ্য পাসিং মার্ক। এইবার গল্পটা হচ্ছে আমাকে বলেছে 35% নাকি পাসিং মার্ক, তাহলে আমি এক জায়গায় দেখছি 35% পাসিং মার্ক, এক জায়গায় দেখছি 224 পাসিং মার্ক, তাহলে 35% এর ভ্যালু 224, সর্বাধিক নম্বর মানে কি 100% ইকুয়াল টু কত? ক্যালকুলেট করো, যেটা আসবে সেটা অ্যান্সার। 640 বলছে অ্যান্সার আসবে, তাহলে চলো 640 অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট, বলো এটার অ্যান্সার কি হবে, নিজেরা বলো, নিজেরা বলো এটার অ্যান্সার কি হবে, নিজেরা বলো এটার অ্যান্সার क्या होगा। দেখা যাক কি বলেছে। A candidate fails by 21 marks from the minimum to pass the examination. ওকে, আমি মনে করলাম পাস মার্ক এক্স বা 100x যা খুশি ধরো, আমি এক্সই ধরলাম, যেহেতু পার্সেন্টেজের কোনো গল্প আমি এখানে দেখতে পাচ্ছি না সেই জন্য আমি এক্স ধরলাম। এবার আমাকে কি বলেছে, ফেলড বাই 21 মার্কস, তাহলে প্রথম ক্যান্ডিডেট কত পেয়েছে, এক্স প্লাস 21। আচ্ছা সরি, ফেলড বাই 21 মার্কস, তার মানে আমার প্রথম ক্যান্ডিডেট কত পেয়েছে, এক্স মাইনাস 21, প্রথম জন।
ठीक है, फेल्ड बाई 21 x माइनस 21। আরেকটা কি বলেছে, another candidate scores 147, another candidate scores 147 marks more than the minimum required, তাহলে আরেকজন কত পেয়েছে, x প্লাস 147, দ্বিতীয় জন। এবার আমায় কি বলেছে, if the difference in percentage secured by both the candidate is 40%, ডিফারেন্স ইন পার্সেন্টেজ অর্থাৎ এ যত পার্সেন্ট মার্কস পেয়েছে আর এ যত পার্সেন্ট মার্কস পেয়েছে তাদের ডিফারেন্স আমাকে বলে দিয়েছে কত, 40%। তাহলে ম্যাক্সিমাম নাম্বার, বাহ কি অসাধারণ অঙ্ক। তাহলে আমাকে বলেছে যে ভাই আমার ম্যাক্সিমাম নাম্বার কত হবে, কিভাবে করব, কিভাবে করব, ডিফারেন্স আমাকে বলে দিয়েছে কত, 40%। कैसे करेंगे, দুজনার যোগ করলে 100% কিন্তু নাও হতে পারে, দুজনার যোগ করলে 100% কিন্তু নাও হতে পারে। ভেরি গুড, ফ্যান্টাস্টিক, আমাদের দুজনার ডিফারেন্স বলেছে 40%, ভেরি গুড ভেরি গুড। কে ফার্স্ট বললে ভাই, আমার অঙ্কন, ভেরি গুড ফ্যান্টাস্টিক, একদম অনন্যা, ভেরি গুড একদম ঠিক। দেখো আমার দুজনার স্কোরের বিয়োগফল কত আসছে গো, দুজনার স্কোরের বিয়োগফল কত আসছে, তোমরা বলবে স্যার দুটো যদি বিয়োগ করে দেন তাহলে আমার এটার সাথে এটা যোগ হয়ে যাচ্ছে, তাই তো, কারণ x প্লাস 147 মাইনাস x মাইনাস 21 সেটার ভ্যালু আমার কত আসছে, তোমরা বলছো যে স্যার 147 প্লাস 21 অর্থাৎ 168, দিস ইজ আমার দুজনার স্কোরের ডিফারেন্স, দুজনার স্কোরের ডিফারেন্স। তাহলে দুজনার স্কোরের ডিফারেন্স আমায় 40% বলে দিয়েছে, তাহলে 40% এর ভ্যালু আমার কত চলে গেল, 168। একের ভ্যালু কত, আর কি বলেছে ম্যাক্সিমাম, তাই তো, 100 এর ভ্যালু কত, 0 0 কেটে গেল, 4 4 16, 4 2 8, 420, 100। फैंटास्टिक, ठीक है। नेक्स्ट 19, इसका आंसर क्या होगा, इसका आंसर क्या होगा, in a test of passing percentage for girls and boys are eto and eto, a boy scored eto marks, failed by eto marks, what is the minimum passing mark for girls? কি বলেছে, গার্লস এন্ড বয়েজ হচ্ছে 35% এন্ড 40%, তার মানে কোনো একটা মেয়ে 35% পেলে পাস হয়ে যায় আর কোনো একটা ছেলে 40% পেলে আমাদের পাস করতে হয়। A boy scored এত মার্কস এন্ড ফেলড বাই 117, একজন ভাই 483 পেয়ে 117 জন্য ফেল করেছে, তার মানে কত পেলে সে পাস করতো, বা পাসিং মার্ক কত, 483 প্লাস 117 অর্থাৎ 600। এটা আমার কি আসছে, পাস মার্ক ফর বয়েজ, পাস মার্ক ফর বয়েজ। এবার আমাকে বলে দেওয়া আছে যে বয়েজদের পাসিং মার্ক নাকি 40%, আমাকে বলে দেওয়া আছে বয়েজদের পাসিং মার্ক নাকি 40%, তাহলে ভাই আমার 40% এর ভ্যালু তো তাহলে আমার 600 আসছে। আমাকে কি বলেছে, মেয়েদের পাস নাম্বার, মেয়েদের পাস নাম্বার 35%, 1% এর ভ্যালু কত, 35% এর ভ্যালু কত, সরি এটা 40 হবে, 0 0 কেটে গেল, 4 15 60, 35 ইন্টু 15, 5 15 75 এর 5 হাতে আছে 7, 3 15 45 আর 7 52, 525। ठीक है, चलो
नेक्स्ट। अंकन बोलছে যে স্যার ये भेदभाव क्यों? अरे हम लोग अनलकी मर्द जात, हमारे साथ बचपन से भेदभाव ही होता आ रहा है। चलो नेक्स्ट। বলো কি আছে এটা ক্লাস। এক সেকেন্ড ভাই, একটু দাঁড়াও, এক সেকেন্ড ভাই। চলো দেখা যাক। বলছি হিংসা করা ভালো না। না না ভাই, কারোর ওপর আমার হিংসা নেই। হিংসা করে কি হবে? হিংসা কারোর ওপর নেই। মেয়েরাও অনেক কষ্ট সহ্য করে, ছেলেরাও অনেক কষ্ট সহ্য করে। মেয়েদের কষ্ট ছেলেরা অনুভব করতে পারে বা বুঝতে পারবে না, ছেলেদের কষ্ট সেমনি মেয়েরা অনুভব করতে পারবে, বুঝতে পারবে, একই জিনিস। ঠিক আছে, কুন্তল বলো। অনিলাভ বলছে আমাকে আমার ঘরে বেশি ভাও দেয় বোনের থেকে। ওরে এটা গার্লস ভার্সেস বয়েজে চলে আসছে রে ভাই তোরা। আর তোমারই তো বোন ভাই, কি আছে। দেখো কি বলেছে, গীতা 30% নম্বর পেয়ে 50 নম্বরে ফেল করেছে। তাহলে বোঝো 30% নাম্বার পেয়ে 50-এর জন্য যদি ফেল করে, আমার তাহলে পাস মার্ক কত আসছে? 30% প্লাস 50 না? তোমরা বলছো হ্যাঁ স্যার, তোমরা বলছো হ্যাঁ স্যার। আরেকজন সন্দীপ কি করেছে, 45% পেয়ে 5 নম্বরের থেকে 25 নাম্বার বেশি পায়। 45% পেয়ে 5 নম্বরের থেকে 25% বেশি পায়। তাহলে 45% পেয়েছে, যেটা 5 নম্বরের থেকে 25% বেশি। তাহলে এটার দুটোর বিয়োগফল আমার কি হচ্ছে? এই দুটোর বিয়োগফল আমার পাস মার্কের সাথে সমান হচ্ছে। ঠিক? তোমরা বলবে হ্যাঁ স্যার। এবার হিসেব মতো তো এই দুটো সিমিলার, এটাও পাস মার্ক, এটাও পাস মার্ক। তাহলে আমার এখানে কি আসছে গো? 45 থেকে 30 কেটে গেলে 15%, সেটার ভ্যালু আমার কত? 50 প্লাস 25 75। 15%-এর ভ্যালু 75, মানে 1%-এর ভ্যালু 5 15 75 5। এবার আমায় কি বলেছে, বিমল যদি 64% নম্বর পায় তাহলে সে কত পেয়েছে? তাহলে 1%-এর ভ্যালু যদি 75 হয়, 64%-এর ভ্যালু কত? 64 ইন্টু 5, এটাকে হাফ করো, লাস্টে 0 বসাও, 320 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। দেখো যত টাইপের অঙ্ক আসতে পারে সব টাইপের অঙ্ক আমরা করে ফেলবো। ঠিক আছে, মাল্টিপল চেক করা যেত, দেখে নি। 15% 64-র মাল্টিপল, হ্যাঁ 64-র মাল্টিপল চেক করলেও পেয়ে যেতে, একদম ভেরি গুড, ফ্যান্টাস্টিক। 64% নাম্বার পেয়েছে মানে আমার অ্যান্সার হবে 64-র মাল্টিপল। 64% নাম্বার পেয়েছে মানে আমার অ্যান্সার হবে 64-র মাল্টিপল। কিন্তু 64-র মাল্টিপল এখানে দুটো আছে, 256 64-র মাল্টিপল, 320 64-র মাল্টিপল। ঠিক আছে, গুড ট্রাই। নেক্সট। একজন ছাত্র 43% নাম্বার পায় 72-এর জন্য ফেল করে, আর একজন 57% নাম্বার পেয়ে 40-এর জন্য পাস করে। ওকে, কি বলেছে? আ স্টুডেন্ট স্কোরড 43% মার্কস এন্ড ফেলড বাই 72। তাহলে পাস মার্ক কত? 43% প্লাস 72। ঠিক, তারপরেরটা, when he scores 57% marks he is passed by 40 marks। 57% মার্কস পেলে সে 40 এর জন্য পাস করে যায়। তাহলে পাস মার্ক কত? 57% মাইনাস 40। তাহলে তার পাসিং পার্সেন্টেজ কত? দেখো এইরকম ডেটা দিয়ে তোমাকে দু রকমের অঙ্ক দিতে পারে। কি কি টাইপের অঙ্ক দিতে পারে? একটাই দিতে পারে যে পাস মার্ক কত,
একটাই দিতে পারে যে পাস মার্ক কত, তোমাকে পাস মার্কটা জানতে চাইলো, আরেকটাই দিতে পারে যে পাসিং পার্সেন্টেজ কত। আমরা দুটোই সলভ করে দেখিয়ে দিচ্ছি যে পাস মার্ক থাকলে কি করব, পাস পার্সেন্টেজ থাকলে কি করব। দেখো তো ভাই আমার খুব ভালো করে একটা জিনিস বোঝো, আমার পাস মার্ক কি আসছে, এটাও আমার পাস মার্ক, এটাও আমার পাস মার্ক, তাই তো? বেশ, এবার এইখান থেকে আমি সলভ করলে কি পাচ্ছি গো, ভালো করে দেখো, 57 থেকে 43 বিয়োগ যাবে অর্থাৎ 14%, তার ভ্যালু আমার কত, 72 প্লাস 40 112, 14% এর ভ্যালু 112, 1% এর ভ্যালু আমার কত চলে আসছে 8। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো, খুব ভালো করে বোঝো ভাই, খুব ভালো করে একটা জিনিস বোঝো, আমি পাচ্ছি কি, আমি পাচ্ছি পাস মার্ক, আমি দুটো পেয়েছি, আমার 43% প্লাস 72 এটাও আমার পাস মার্ক, 57% মাইনাস 40 এটাও আমার পাস মার্ক, দুটোই আমার পাস মার্ক। ঠিক, এইবার না এখানে মাইনাস আছে যে, তাহলে এটাই পাশে এলে প্লাস হয়ে যাবে, সেই জন্য যোগ হবে। এইবার একটা জিনিস দেখো, আমি যদি এইখানে 43% ভ্যালু বার করে দিতে পারি, আমি যদি এখানে 43% ভ্যালু বার করতে পারি বা 57% ভ্যালু বার করতে পারি, সেটা যদি আমি বসিয়ে দিই তাহলেই আমি পাস মার্ক পেয়ে যাব না? অর্থাৎ খেয়াল করো, 1% ভ্যালু দেওয়া আছে 8, 1% ভ্যালু যদি আমার 8 থাকে, 43% ভ্যালু কত? তোমরা বলবে যে স্যার 43% ভ্যালু 8 ইন্টু 43 হবে, 3 8 24 4 হাতে আছে 2, 4 8 32, 33 34, 344 হচ্ছে আমার 43% ভ্যালু। তার মানে আমার পাস মার্ক কত হলো, 43% জায়গায় 344 বসালাম প্লাস 72, অর্থাৎ 4 2 6 7 4 11 হাতে আছে 1, 416 হয়ে যাচ্ছে আমার পাস মার্ক। এটাই আরেকটা কিভাবে করতে পারো, আরেকটা করতে পারো হচ্ছে, তোমাদের মনে হচ্ছে হোয়াই 43, আমরা নেব না 43, ছেড়ে দাও, 57% এর ভ্যালু কত বার করি তাহলে, 57% কত, 8 ইন্টু 57, 7 8 56, 6 হাতে আছে 5, 40 আর 5 45, 456। তাহলে আমি যদি এবার এই 57% এর ভ্যালু বসিয়ে দিই 456, সেখান থেকে 40 বিয়োগ করলেই পাস মার্ক পেয়ে যাব। খেয়াল করো, সেটাও আমার 416ই আসছে। তুমি যেভাবেই করো না কেন তোমার অ্যান্সার 416ই আসবে। অর্থাৎ খেয়াল করো, পাস মার্ক বার করার জন্য আমরা কি করলাম, পাস মার্ক বার করার জন্য আমরা পার্সেন্টেজ ভ্যালু যেটা ছিল, পার্সেন্টেজ ভ্যালু যেটা ছিল সেটাকে কনভার্ট করলাম নাম্বারে। কেন? কারণ আমার এখানে মার্ক চেয়েছে, তাই যেহেতু আমার এখানে মার্কস চেয়েছে সেই জন্য আমরা পার্সেন্টেজ ভ্যালুটা মার্কসে কনভার্ট করলাম। এখন যদি আমি তোমাদেরকে বলি যে আই নিড পাস পার্সেন্টেজ, আই নিড পাস পার্সেন্টেজ, তাহলে আমরা কি করব গো? আমরা মার্ক যখন চেয়েছিল পার্সেন্টেজ ভ্যালুটা মার্কসে কনভার্ট করলাম, আমাকে পার্সেন্টেজ চেয়েছে, তাহলে আমরা কি করব, মার্কস ভ্যালুটাকে পার্সেন্টেজে চেঞ্জ করব। তাহলে আমরা কি করব, মার্কস ভ্যালুটাকে পার্সেন্টেজে চেঞ্জ করব। আমি যদি এখন আগেরটায় 43% এর ভ্যালু বসিয়েছিলাম, যেহেতু আমাকে মার্কস চেয়েছে, আমি যদি এখন 72 মানে কত পার্সেন্ট সেটা বার করে দিই তাহলেই আমার চলে আসবে, বা 40 মানে কত পার্সেন্ট সেটা বার করে দিই তাহলেই আমার চলে আসবে। তাহলে ভাই 8 এর ভ্যালু হচ্ছে 1%, আমরা এখান থেকে কি দেখছি, 8 এর ভ্যালু হচ্ছে 1%, তাহলে 72 এর ভ্যালু কত, 9% হবে। বা তোমাকে যদি আমি বলি 40 এর ভ্যালু কত, তাহলে 5% হবে। তাহলে খেয়াল করো তো ভাই, পুট করো এবার, 72 এর মানে হচ্ছে 9%, তার মানে 43% প্লাস 9%, 52% ইজ দা আমার কারেক্ট অ্যান্সার। বা ধরে নাও 40 এর ভ্যালু 5%,
তাহলে 57% মাইনাস 5% অর্থাৎ 52% হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। হোয়াট উইল বি দা আমার অ্যান্সার? অপশন সি। বুঝা গেল? যেটা ধরে করবে, যেটা দিয়ে তোমার ক্যালকুলেশন সুবিধা হচ্ছে তুমি সে ভ্যালুই ধরতে পারো, এটাও ধরতে পারো এটাও ধরতে পারো, কোনো আলাদা ভ্যালু আসবে না, সেম অ্যান্সার আসবে যেই ভ্যালুই ধরো না কেন। ওকে ওকে হ্যাঁ ভাই, 3% চেঞ্জ হয়ে গেছে এই পর্যন্ত থাকো, নেটের সাথে হতে ছিল। হ্যাঁ ভাই বুঝতে পারলাম না, 3% চার্জ মানে কোনটা বলো তো, কোথায় 3% কোথায় গেল বুঝতে পারলাম না। চলো সবাই চুপ বা কিছু পড়া। বোঝা গেল? 3% মোবাইল চার্জ শেষ, আজকে আমার আর কিছু করার নেই, এইটুকুই শেষ ভাই। ঠিক আছে চলো, তাহলে এইটা আমরা করা শিখলাম। আমরা একটা হোমওয়ার্ক দিয়ে আজকে যাচ্ছি। আচ্ছা আমি ভেবেছিলাম আজকে আমি হোমওয়ার্কটা সলভ করে ফেলবো, বাট যাই হোক, কালকে আমার ফার্স্ট কাজ হবে, এটা তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ কালকে আমার ফার্স্ট কাজ হবে রিমেইনিং হোমওয়ার্ক গুলো আগে সলভ করা। রিমেইনিং হোমওয়ার্ক অর্থাৎ টোটাল তোমাদের 4টে হোমওয়ার্ক হলো, গত দিনের 3টে, আজকের একটা। এই 4টে আমি ফার্স্টে সলভ করব, দেন আমরা পার্সেন্টেজের পাস মার্কটা আজকে শিখে নিলাম, আর একটা টাইপ, একটা দুটো টাইপের অঙ্ক করব, এবং নাম্বার 3তে মিল্কম্যান প্রবলেম করব। মিল্কম্যান প্রবলেম, ঠিক আছে? এই 3টে হচ্ছে আমার কালকের কাজ। আচ্ছা 29 তারিখ তাহলে তোমাদের কোনো ক্লাস থাকছে না, কারণ আমাদের এখানে ভোট আছে, আমি ওদিন ছুটি নেব। ঠিক আছে ভাই আমার। আর অনন্যা বোধহয় আমাকে কিছু ডাউট পাঠিয়েছিলে, অনন্যা আমাকে এমনি পাঠিয়ে দাও, আমি করে দেবো। ঠিক আছে চলো, প্রফিট এন্ড লস এবং পার্সেন্টেজ এই দুটোরই ম্যাক্সিমাম টাইপ আছে। ঠিক আছে, এই দুটো যখন শেষ হয়ে যাবে অ্যারিথমেটিকের আর অ্যাজ কিছু থাকবে না, বাকিগুলো সব সোজা চ্যাপ্টার। চাপ নেই। গতকাল 4টে হোমওয়ার্ক ছিল, তা চলো টোটাল 5টা হোমওয়ার্ক হবে। ওকে, তো আজকে আমি গেলাম, টাটা ভাই সকল, তোমাদের সাথে আমার আবার আগামীকাল দেখা হবে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, বাকি হেভি মজা হবে পরের দিন। টাটা।